22 থেকে 12 দোষ কার? এটা একদম ইস্টবেঙ্গল নিয়ে একটু আলোচনা করব। তো আমার সকালের ইস্টবেঙ্গল সংক্রান্ত অডিও মন্টু পাইলট না মন্টু রেফারি শুনে বা তার আগে পরে ইউএস থেকে এক অতি পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান, যিনি প্রচুর লেখালেখি করেন, বেশ কোয়ালিটি লেখালেখি করেন আমার চ্যাট ফোরামে, তো উনি বলেছেন আমাকে ব্যক্তিগতভাবে যে অন্তত একটা অডিও প্রকাশ করো যে এইভাবে চললে তো ইস্টবেঙ্গল রসাতলে যাবে। তারপর মানে মন্টু পাইলট না মন্টু রেফারি শুনে এক দেখলাম এক ইস্টবেঙ্গল ফ্যান লিখেছে যে কেন অন্তত একটা সাধারণ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি করা যাবে না, মানে কম্প্রিহেন্সিভ না, এটা বেশ বেসিক লেভেলে, যেটা নিয়ে আগেও আলোচনা করেছি। দেখুন, আগে যেটা ঘটেছে সেটা যে আগামী দিনে ঘটতে হবে তার কোনো কারণ নেই। আগে যেটা ঘটেছে সেটা ওই এফএসডিএল চালাতো, তাদের কিছু বেটিং ফেটিংয়ের সাথে কিছু হয়তো যোগাযোগ থাকলেও থাকতে পারে, আমরা জানি না, কিন্তু আমরা জানি যে বেশ কিছু সিদ্ধান্ত আসতো কিছু ক্লাবের পক্ষে আর কিছু ক্লাবের বিপক্ষে সাধারণত সিদ্ধান্তগুলো আসতো। তো এখন তো এফএসডিএল নেই, আর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন হঠাৎ করে আয়োজন করেছে গোটা টুর্নামেন্টটা, আইএসএলটা। তো এইবারের মতন তাহলে মাফ করে দেওয়া যেতেই পারে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে একটা বেসিক লেভেলের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি না রাখার জন্য, কিন্তু আগামী যে আইএসএল হবে তাতে অন্তত একটা বেসিক লেভেলে একটা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি কিন্তু রাখা যেতেই পারে। মানে সেটা নিয়ে বেশি কথাবার্তা বা বেশি ভ্যানতারামি না শুনলেই খুশি হব আমরা। এবার আসা যাকে কে দোষী। একজন আমার চ্যাট ফোরামে একজন বলছে যে কেন এরা সবাই সিংটো অস্কার বিনোকে রেখেছে, এদের ফায়ারিং করে দেওয়া হোক, মানে একদম নিপাত করছে। ধরুন এটা একটা মানে শুনতে ভালো লাগে, মানে দাবি দেওয়ার জন্য ভালো লাগে কি বাঙাল ঘটি একটা শহর ওরকম একটা লাগে, কিন্তু আপনি এটা গণতন্ত্রে রয়েছেন, এটা আপনাকে মনে রাখতে হবে। সে আপনার দেশ হোক, আপনার রাজ্য হোক, আপনার ক্লাব হোক, এটা গণতন্ত্রে রয়েছে। সেখানে হুটহাট করে কেউকে সরিয়ে দেওয়া, এটা বাংলাদেশ নয়, এটা নেপালও নয়, শ্রীলঙ্কাও নয়। একটা কাঠামোকে আপনাকে একটা সম্মান জানাতে হবে। সেই কাঠামোটাকে সম্মান জানিয়ে আপনি কিন্তু বদলের ডাক বা বদলে আহ্বান করতেই পারেন। দেখুন, প্রথমত আপনাকে একটা ব্যাপারে আপনাকে নিজেকে অন্তত ঠিক করতে হবে যে কাউকে ঈশ্বর, কাউকে ভগবান বা কাউকে দস্যু বানানোর কোনো দরকার নেই। ক্ষেত্র বিশেষে ভাই তুমি এটা ভালো কাজ করেছো, তুমি এটা খারাপ কাজ করেছো। তো এই যে অস্কার, বিনো, সিংটো এরা যে কোনো কমেন্ট নয়, এটা আপনার বুঝে গেছে নিশ্চয়ই এতদিনে। এবার কে কাকে এনেছে আমরা জানি। কাউকে কাউকে নিতু এনেছে কিন্তু ইমামি রেখে দিয়েছে। হ্যাঁ, যেমন অস্কারকে নিতু নিয়ে এসছে, উলুধ্বনিতে নিয়ে এসছে, কিন্তু ইমামি তাকে রেখে দিয়েছে, ইমামি তাকে এক্সটেনশন দিয়েছে। ঠিক আছে, বিনেরও একই কেস, নিতু নিয়ে এসছে, দ্বীপ জেলে নিয়ে এসছে, ইমামি রেখে দিয়েছে, সুতরাং এখানে উভয় দোষী। সিংটোকে অবশ্য বোধ হয় ইমামি নিজেই নিয়ে এসছে, সুতরাং আমরা দেখছি দুপক্ষই দোষী লিডারশিপে। এবার দোষী মানে কি তারা জীবনে সমস্ত কাজ বাজে করেছে? না, তারা মোটামুটি স্কোয়াড ভালো করেছে, তারা সম্মিলিতভাবে কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট ভালো কাজ করছে, ভালো কাজ ইন দ্য সেন্স যে ফান্ড রেজিং ভালো কাজ করেছে। আমাদের কাছে কিংফিশার এসছে, ইস্টবেঙ্গল ক্লাবে ম্যাকডওয়েল এসছে, টাটা গ্লুকোভাসের মতন স্পন্সর এসছে। তো ফান্ডিংটা তারা ভালো করছে, ইমামি ভালো করছে, ফান্ড রেজটা ভালো করছে, এই মুহূর্তে করতে অবশ্যই করছে। স্কোয়াডও যথেষ্ট ভালো ভালো প্লেয়ার তারা নিয়েছে, অনেককেই নিয়েছে, কিন্তু তার মধ্যে তার কিছু খারাপ কাজ করেছে। অস্কারকে রেখে দেওয়া, অস্কারকে আনা একটা খারাপ কাজ, অস্কারকে রেখে দেওয়া আরও বেশি খারাপ কাজ, বিনোকে আনা একটা খারাপ কাজ, বিনোকে এক্সটেনশন দেওয়া আরও একটা বেশি খারাপ কাজ, সিংটোকে আনা তো একদমই একটা খারাপ কাজ হয়েছে। তো তাহলে এই দোষটা শুধরোবে কে? যে দোষ করেছে তাকে শুধরানোর সুযোগ দেওয়া হোক না, অন্তত বলা হোক তো নিতু ভাই তুমি ভুলটা করেছো, এটা শুধরাও। ইমামি ভাই তোমরা এই ভুলটা করেছো, তোমরা এটা শুধরাও। আমি বলছি না তোমরা চলে যাও, তোমরা অন্যান্য কাজ ভালো করছো, কিন্তু এই কাজটা ভুল করছো, জানি না এখনও তোমাকে কেউ কানে ফিস করছে কিনা যে এই কাজটাও ভালো করেছো না, এই কাজটা খুব খারাপ কাজ করেছো তোমরা। ইমামি এবং নিতু তোমরা দুজনেই উভয় পক্ষ খুব খারাপ কাজ করেছে কোচিং নিয়ে। এবার কেন আমি এটা নিয়ে আগেও বলেছি যে এই ধরনের কোচরা কাজ করবে না। দেখুন, এই মুহূর্তে আইএসএলে যেই তিনজন কোচ ভালো কাজ করছে, ভালোকে ভালো বলতেই হবে, তারা কে কে? তারা হচ্ছে একজন হচ্ছে ওয়েন কোয়েল, ভালো কাজ করছে। বেনাউলি
নর্থ ইস্টের, সে ভালো কাজ করছে, ঠিক আছে। আরেকজন কে করছে, মানলও ভালো কাজ করছে। কালকে দেখেছিলাম একদম একে ওকে ছেড়ে দিয়ে, বোরা ফোড়াকে ছেড়ে দিয়ে মোটামুটি ভালো একটা কম্পোজড একটা ব্যালেন্সড ফুটবল কিন্তু খেলেছে গোয়া। তো এরা কেন ভালো কাজ করছে, তো এটা ভাবতে হবে। তো টুকটাকের কোনো বিষয় নেই মশাই, টুকটাকের কোনো বিষয় নেই। এরা প্রত্যেকেই বি টিম নিয়ে ভালো কাজ করেছে, রিজার্ভস নিয়ে ভালো কাজ করেছে। এবার রিজার্ভ নিয়ে কাজ করলে কী সুবিধাটা হয় সেটা একটু বোঝা দরকার। অস্কার কিন্তু রিজার্ভ নিয়ে কোনোদিন কাজ করেনি। কে কাজ করেছিল ইস্টবেঙ্গলের কোচদের মধ্যে? আলেহান্দ্রো। টিম ভালো খেলেছিল। এবার কেন কেন এটা তো বোঝা খুব দরকার। এই কেনটা হলে আপনি সমস্যার সমাধান নিজেই খুঁজে নিতে পারবেন, ঠিক আছে। আমাকে আমাকে দরকার নেই, কোনো নামেরও দরকার নেই। অনেক বলে দাঁড়া একটা নাম দাও, একটা নাম দাও, একটা নাম দাও, ভালো বিদেশির নাম দাও, ভালো কোচের নাম দাও। কেন? আপনি সমস্যাটা বুঝুন, আপনি সলিউশনটা বুঝুন, আপনি নিজেই নাম বার করুন। একাধিক নাম আছে, কেন একটা দুটো নাম নিয়ে বিক্রিপনা করবেন? দেখুন, বি টিমের যারা কোচ হয় তারা কাদের হ্যান্ডেল করে? তারা এমন কিছু প্লেয়ারকে হ্যান্ডেল করে যারা কিন্তু ফার্স্ট টিমে নেই। ফার্স্ট টিমে থাকলে কেন বি টিমে থাকবে? এ টিমেই তো থাকবে, তাই তো। তবে তার মধ্যে কিছু খামতি আছে, টেকনিক্যাল খামতি আছে। তো বি টিমের যে কোচ, সে রোগড়ে 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 থিওরি প্র্যাকটিক্যাল, থিওরি প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল থিওরি, থিওরি প্র্যাকটিক্যাল করে 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 এই সমস্ত প্লেয়ারদের মধ্যে থেকে কাউকে কাউকে তৈরি করে দেয়, একদম তৈরি করে দেয়, যাতে তারা এ টিমে গিয়ে ডেলিভার করতে পারবে। মানে এ টিমের কোচ কিন্তু সেগুলো করবে। এ টিমের কোচ একটা ম্যানেজার, এ হচ্ছে কোচ। বি টিমের যে হেড, সে উনি কোচ, টেকনিক্যাল ব্যাপারটাতে বেশি মনোনিবেশ করে। আর যে এ টিমের, সে হচ্ছে মোর অফ এ ম্যানেজার। সে প্লেয়ারদের স্যালারি, এক্সপেকটেশন, অ্যাসপিরেশন, গেম টাইম, এগুলো সে ম্যানেজ করে। প্লেয়ারদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেয়, তুমিও এদিক করবে, তুমি ওদিক করবে, এইসব ইনস্ট্রাকশন দিয়ে দেয়, করে একটা টিম গেম তৈরি করে। এবার অস্কারের ক্ষেত্রে কী হয়েছে, জানি না অস্কার আদৌ থিওরিটা জানে কি না। মানে টিম গেম কী করে একটা ব্যালেন্সড অ্যাটাক হবে, ব্যালেন্সড ডিফেন্স হবে, আপনি লোক বাড়াবেন অ্যাটাকে, লোক বাড়াবেন ডিফেন্সে, জমজমাট একটা ভাব হবে, আপনার একটা প্লেয়ারের সাথে একটা প্লেয়ারের খুব বেশি ডিফারেন্স হবে না। আপনার প্লেয়ার যখন উঠছে তখন তার যাতে পাস দেওয়ার অন্তত দুটো অপশান থাকে। একটা অপশান হলে তো প্রেডিক্টেবল হয়ে যাবে, আপনার অপোনেন্ট অনুমান করে ফেলবে, যেটা বলে পারসেপশন বা ইন্টারসেপ্ট করে ফেলবে। তো এই থিওরি ব্যাপারটা অস্কার আদৌ জানে কি না জানি না। যদি জেনে থাকেও, ও প্র্যাকটিক্যালি সেটা কী করে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে সেটাও জানে না। কেন? ও সিনিয়র প্লেয়ারদের হ্যান্ডেল করছে। ও সিনিয়র প্লেয়ার মানে সিনিয়র ইন্ডিয়ান প্লেয়ার। সিনিয়র ইন্ডিয়ান প্লেয়ার ম্যাক্সিমাম ডিফেক্টিভ, মানে তাদের শিক্ষাটা ঠিকঠাক করে হয়নি। তো তাহলে কি করতে হবে? তাদের একটু ঘষা মাজা আপনাকে করতে হবে। কিন্তু শুধু আপনি ম্যানেজার করলে হবে না। আপনার কোচ, একাধারে কোচ, একাধারে ম্যানেজার হতে হবে আপনাকে। মানে ম্যানেজার হিসেবে আপনাকে এটা ওটা স্ট্র্যাটেজি বলতে হবে। কোচ হিসেবে কিছু বেসিক্স তাকে শেখাতে হবে। সেই স্ট্র্যাটেজিটা সে কী করে ইমপ্লিমেন্ট করবে, বা বেসিক জিনিস, বল ধরা, ছাড়া, দৌড়ানো, এই ব্যাপারটা তাকে একটুখানি খাটাখাটনি করতে হবে। একটু কায়িক শ্রম লাগবে। শুধু আপনি যে ইন্টেলেক্ট দিয়ে বেরিয়ে যাবেন তা নয়, কিছু কায়িক শ্রম বা ফিজিক্যাল লেবার দিতে হবে। তা আমরা কী দেখেছি, অস্কার সুযোগ পেলেই, ছুতো পেলেই স্পেনে চলে যায়, বিদেশ চলে যায়। এসব ফাঁকিবাজি চলবে না। আর অস্কারের প্র্যাকটিক্যালি অভিজ্ঞতাটাও নেই। সুতরাং বুঝতেই পারছেন কী ধরনের কোচ এর সম্ভাবনা, সফল হওয়ার সম্ভাবনা ইস্টবেঙ্গলে বেশি। একাধারে যার একটা ইন্টেলেক্ট রয়েছে, যে পিকে ব্যানার্জির মতন ম্যানেজ করতে পারে লোকজনকে, আর একাধারে যে একটুখানি ছেলেদের একটু ঘষা মাজা করে নিতে পারে। অমল দত্ত ঘষা মাজাটা করে নিতে পারে। এর আপনি বলতে পারেন পিকে তো অত ঘষা মাজা করতে হবে, পিকে তাহলে কেন এত সফল হলো? তাহলে আপনাকে তো প্রেক্ষাপটটা বুঝতে হবে, ল্যান্ডস্কেপটা বুঝতে হবে। যখন পিকে সফল হয়েছিল তখন ভারতীয় ফুটবলে তো একাধিক বড় বড় ক্লাব ছিল না। ক্লাব ছিল, কিছু কিছু ছিল, কিন্তু ম্যাক্সিমাম ক্লাব ওই একটা ইন্ডিয়ান ফুটবল তখন ওই বাংলাদেশ ফুটবল টাইপ ছিল। একটা বসুন্ধরা কিংসের মতন দু তিনটে ক্লাব ছিল, ইস্টবেঙ্গল মোহনবাগান, মোহামেডান, বা একটা দুটো কখনো কখনো উঠে এসছে, কখনো জেসিটি উঠে এসছে, কখনো মাহিন্দ্রা। পরবর্তীকালে পিকে আসার পর কিন্তু এগুলো উঠেছে, জেসিটি, মাহিন্দ্রা টাহিন্দ্রা। তার আগে কিন্তু এই ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তিনটে টিমই ছিল। মানে ওদিকে সালগাঁওকার ছিল, কিন্তু সেই অর্থে খুব মানে যে একটা সুপার স্ট্রং একটা অপোনেন্ট ছিল তারা কখনোই ছিল না। বাজেট অনেকটা পিছিয়ে ছিল, অনেকটা বসুন্ধরা কিংসের সাথে আবাহনী ক্রীড়া চক্রের এই মুহূর্তে যেরকম একটা বিশাল একটা ফাইন্যান্সিয়াল ডিফারেন্স। তো সেই প্রেক্ষাপটে পিকে ব্যানার্জি সফল হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে পিকে ব্যানার্জি যদি খেলতো বা কোচিং করতো, জানি না পিকে কতটা সফল হতো। হয়তো নিজেকে তখন ওকে অ্যাডজাস্ট করতে হতো। কেন, পিকে আমার মনে আছে একবার একটা সন্তোষ ট্রফিতে
একটা রেলওয়ে টিমের কোচ হয়েছিল। সেই টিমটা খুব বেশি পরিচিত প্লেয়ার ছিল না, কিন্তু একটা অসাধারণ ফুটবল খেলেছিল। আপনারা যারা দেখে থাকবেন এই সন্তোষ ট্রফিটা, অসাধারণ খেলেছিল। সুদীপ্ত চক্রবর্তী এরা সমস্ত খেলেছিল, নাম এখন মনে পড়ছে না, অনেক দিন আগে, কিন্তু অসাধারণ খেলেছিল। তার মানে এটা দাঁড়াচ্ছে হয়তো পিকে হয়তো জানতো কী করে গ্রুমিংটা করতে হয়, কিন্তু উনি বড্ড বেশি একটুখানি ওপর একটু ম্যানেজার হয়ে গিয়েছিলেন। অমল দত্ত চিরকাল গ্রাউন্ডেড ছিলেন, এই গ্রুমিং কাজটা ভালো করতেন। মানে অল্প বয়সী ছেলেদেরকে যারা ঢুকবো করছে সিনিয়র স্কোয়াডে, তাদের ঘষা মাজা করে সিনিয়র স্কোয়াডে অমল দত্ত সুন্দরভাবে ঢুকিয়ে অ্যাডজাস্টটা করে নিতেন। এবং সেরকমভাবেই উনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোয়াড তৈরি করেছিলেন, যে স্কোয়াডটা আমাদের অসাধারণ ফুটবল দিয়েছিল, উপহার দিয়েছিল ভারতীয় ফুটবলকে ডায়মন্ড সিস্টেম মারফত। তো যাকে আশা করি মূল আলোচনাটা ঠিকঠাক করেই হলো, যে ভুল করেছে সেই নিতু হয়ে থাক বা ইমামি হয়ে থাক, তাদেরকে তাদের ভুলটা শুধরোতে হবে। সরিয়ে দেওয়া কোনো সমাধান হতে পারে না। অন্য একজন এসে বলবে, নিতুর বদল কেউ এসে বলবে এ তো নিতু করেছে বা নেহেরু করেছে, নেহেরুকে দোষ দেবে, নিতুকে দোষ দেবে। ইমামির বদল একজন কেউ আসবে, ইমামি লিডারশিপ, সে বলবে ও তো ও করেছে, বিভাস করেছে, আমার কোনো দায় নেই, বিভাস করেছে, ইন্দিরা গান্ধী করেছে, এরকম দোষ দিতে থাকবে। যে ভুল করেছো ভাই, যে নোংরা করেছো, সেই নোংরাটা তুমি ভাই পরিষ্কার করো। সকলে ভালো থাকবেন। আচ্ছা, আগের অডিওটা রেকর্ডিং শেষ করার পর মনে পড়লো 22 থেকে 12 কেন বললাম। গতকাল মোটামুটি 12,000 দর্শক এসেছে, তার আগের ম্যাচে 22,000 দর্শক এসেছিল। তো 22 থেকে 12 এই পতনের একটাই কারণ হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু 22,000 দর্শক সম্মিলিত সেই দর্শকের সামনে ইস্টবেঙ্গল ম্যাচটা হেরে গিয়েছিল এবং বেশ বাজে খেলেছিল। গতকাল ইস্টবেঙ্গল ড্র করেছে, বেশ বাজেই খেলেছে। ইস্টবেঙ্গল কিন্তু বেশ বাজে ফুটবলই খেলছে। মানে 4টে ম্যাচ হয়ে গেল, 2টো জিতেছে, একটা হার, তারপর এটা গতকাল ড্র। 4টে ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল খুব বাজে ফুটবল খেলেছে। মানে একদমই, মানে দেখে ভালো লাগেনি সেই খেলাটা। ভালো থাকবেন সবাই।